নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুহিতা। আরো 12 জুহিতার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আরো 12 প্রথমেই যেদিকে নজর রাখবো, আমরা জানেন যে আগামীকাল 21শে জুলাই এবং 21শে জুলাইয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে। বাংলায় ভোটে জয়ের পর রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ আসতে শুরু করে দিয়েছেন জোড়াফুল কর্মী সমর্থকরা। একেবারেই জুহিতা, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জোড়াফুল কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই সল্ট লেকে সেন্ট্রাল পার্কে মন্ত্রী সুজিত বসুর ব্যবস্থাপনায় 25,000 লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গীতাঞ্জলি যে স্টেডিয়াম, সেখানেও কিন্তু একটি ক্যাম্প করা হয়েছে এবং সেখানেও ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। এবং অবশ্যই জুহিতা, তুমি যেমনটা জানাচ্ছিলে যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এবং অবশ্যই রাজ্যের যে 4টি বিধানসভা কেন্দ্র সেখানে উপনির্বাচনের ফলাফলের পর আমরা দেখেছি রীতিমতো প্রত্যেকটি ক্ষেত্রে সবুজ আবির কিন্তু উড়েছে, বিশেষ করে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে। এবং তার পরবর্তীতেই অবশ্যই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই 21শে জুলাই। একেবারে যেমনটা তুমি বলছিলে স্বর্ণালী, যে লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে যে সবুজ ঝড়, তারপরে কিন্তু বড় সভা তৃণমূলের। তো সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। এবং সেই মতো প্রত্যেক বছর যেরকমটা আমরা লক্ষ্য করে থাকি যে প্রচুর কর্মী সমর্থক ভিড় জমান, এবং ইতিমধ্যে কিন্তু জেলা থেকে অনেক কর্মী সমর্থক ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। একদমই জুহিতা, শুধুমাত্র তাই নয়, যেমনটা জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সূত্রে, যে আমরা দেখতে পারি যে প্রতি বছরই 21শে জুলাইয়ের এই শহীদ সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসেন। এবং এবছরও সেই লক্ষ্যমাত্রা কিন্তু 10 লক্ষ চূড়ান্ত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই মতোই কিন্তু আশাবাদী হয়ে রয়েছেন। এবং যেমনটা তুমি জানাচ্ছিলে জুহিতা, যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একদিকে যেমন সল্ট লেকের সেন্ট্রাল পার্কে সেখানে 25,000 তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এবং তার ব্যবস্থাপনাতেই এই যে 25,000 তৃণমূল কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গীতাঞ্জলি যে স্টেডিয়াম, সেখানেও কিন্তু ক্যাম্প করা হয়েছে একেবারে। এবং সেই মতোই কিন্তু প্রশাসনও তৈরি রয়েছে। একেবারে তোমার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যান নিয়ন্ত্রণ সমস্ত দিকে কিন্তু আগে থেকেই তৎপরতার সঙ্গে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে। বাংলায় ভোটে জয়ের পর রবিবার তৃণমূলের শহীদ সমাবেশ, এবং ইতিমধ্যে কিন্তু আসতে শুরু করে দিয়েছেন জোড়াফুলের কর্মী সমর্থকরা। সেন্ট্রাল পার্কে মন্ত্রী সুজিত বসু ব্যবস্থাপনায় 25,000 লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই 4 জায়গার ছবি, একদিকে ধর্মতলা, অন্যদিকে হাওড়া, সল্ট লেক এবং কসবা। এবং এই যে 4 জায়গা রয়েছে সেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু মঞ্চ, যে শহীদ সমাবেশের যে মঞ্চ, তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। অন্যদিকে যে সল্ট লেক, সেখানেও কিন্তু একই সঙ্গে সেন্ট্রাল পার্কে সেখানেও কিন্তু কর্মী সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একেবারে স্বর্ণালী, যেমনটা আমরা বলছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প করা হয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কর্মী সমর্থকদের। এবং ক্ষুদিরাম মধুসূদন কেন্দ্র থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি। এই মুহূর্তে সেখানকার কি প্রস্তুতি চোখে পড়ছে? কত সংখ্যক কর্মী সমর্থক এসে এখনো পর্যন্ত পৌঁছেছে? দেখো, তোমাকে প্রথমেই ছবিটা দেখাই যে কিভাবে এলাই আর্জন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। কারণ এখানে এখনো পর্যন্ত প্রায় 10,000 তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। এবং এখানে যেমন ভাত, ডাল, সবজির পাশাপাশি ডিমের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কর্মীদের খাবার যেমন ব্যবস্থা করা হয়েছে, থাকবারও ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, আগামীকালের মঞ্চে প্রায় 10 লক্ষ মানুষের সমাগম হবে এবং তার যে জনবিস্ফোরণ হবে আগামীকালের তৃণমূল কংগ্রেসের শহীদ মঞ্চ। তৃণমূল কর্মী সমর্থক বহু এখানে এসে পৌঁছেছেন। মূলত উত্তরবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। গতকাল এখানে প্রায় 5,000 তৃণমূল কর্মী সমর্থক ছিলেন এবং আজকে প্রায় 10,000 তৃণমূল কর্মী সমর্থক এসেছেন। এবং এখানে তাদের খাওয়া দাওয়ার যেমন ব্যবস্থা করা হয়েছে, থাকারও ব্যবস্থা করা হয়েছে। যেমন পুরুষ কর্মী তৃণমূল কংগ্রেসরা রয়েছেন, তেমনি কিন্তু বহু মহিলা কর্মী সমর্থক তারাও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া থেকে এসে পৌঁছেছেন। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি আদ্রা থেকে। আদ্রা, বড়বাগান, পুরুলিয়া। দিদির মিটিং শুনতে এসেছি।
দিদি কি বলবে, কিছু শিখবারও আছে, কিছু দেখারও আছে, তার জন্য কলকাতা আসা। আমিও পুরুলিয়া আদ্রা। এই দিদির এই কথা শুনতে এসেছি, দিদি কি বলে। দেখো, তৃণমূল কর্মী সমর্থকরা যেটা বলতে চাইছেন যে তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকে তাকিয়ে রয়েছে। আমি যুব নেতারা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা কিন্তু এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রয়েছে। আগামীকালের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা আপনারা শুনতে এলেন? আমরা বার্তা অনেক কিছু আশা নিয়ে এসেছি, দেখা যাক দিদি বা অভিষেকদার মুখ থেকে কতটা আমরা আশা নিয়ে বাড়ি ফিরতে পারি। আমরা যুব সমাজ দাদার হাত ধরে থাকতে চাই, ওই জন্যে আজ থেকেই এসে উপস্থিত হয়েছি। আমি এসছি সুদূর গড়বেতা থেকে, এখান থেকে 175 কিলোমিটার দূর থেকে এসছি, কালকে সবাই যোগ দেবো বলে। আমিও একসাথে এসছি গড়বেতা থেকে। বার্তা কালকে দেখা যাবে কি বলে যায়, দিদি বা দাদা কি বলে কালকে দেখা যাবে। দেখো, তৃণমূল কংগ্রেস কর্মী যারা উপস্থিত রয়েছেন তারা শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতির তুঙ্গে রয়েছে। তারা বলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকেই যেমন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তৃণমূল কর্মী সমর্থকরাও আশা করছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের রূপরেখা কিন্তু এই মঞ্চ থেকে ঠিক করে দেবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশ কয়েকটা জায়গায় যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়েও কিন্তু সমর্থক এসে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। যেটা জানতে চাইবো দেবজ্যোতি তোমার কাছে, এবছর কি কোনো নতুন চমক থাকছে এই শহীদ দিবসকে কেন্দ্র করে? তারা যেমন মঞ্চে আসতে পারেন তেমনি ইন্ডিয়া জোটের বেশ কিছু প্রতিনিধি তারাও কিন্তু মঞ্চে আসতে পারেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং তারা চাইছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের বাঁধনকে একটা জায়গায় আনতে পেরেছেন, আগামীকাল তারা কড়া বার্তা দিন। কারণ তৃণমূল কর্মী সমর্থকরাও নেতৃত্বের এই ভূমিকায় কিন্তু খুব একটা খুশি নন এবং মূলত এখানে পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে মানুষ এসেছেন এবং পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন। তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবেন বলে এবারের রাজনৈতিক মঞ্চে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনে অর্থাৎ 2024-এর যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সাফল্য পেয়েছে এবং 4টি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সাফল্য পেয়েছে সেই সাফল্যকে সম্বল করেই তারা কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হচ্ছেন। সেখানে যখন শহীদদের তর্পণ করা হবে, শহীদ পরিবারকেও কিন্তু মঞ্চে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং মঞ্চটাকেও কিন্তু একটা অভিনবত্ব রাখা হয়েছে। কারণ মঞ্চে যাতে সমস্ত কর্মী সমর্থক যারা সেন্ট্রাল এভিনিউর দিক থেকে অর্থাৎ শিয়ালদার দিক থেকে আসবেন তাদের জন্যও কিন্তু মঞ্চকে একটা অভিনব রূপ দেওয়া হয়েছে। যেমনটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে র্যাম্পের কথা বলা হয়েছিল, তেমনি কিন্তু এই মঞ্চেও খানিকটা র্যাম্পের মতোই কিন্তু সুবিধা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ রাত পোহালেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের শহীদ তর্পণ দিবস, সেই শহীদ তর্পণ দিবসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো দেবজ্যোতি, যেমনটা আমাদের প্রতিনিধি সেখান থেকে তুলে ধরছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থক এসে পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এর পাশাপাশি যেদিকে নজর রাখবো জুহিতা, যে 21শে জুলাইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। সিপিএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্বাচনে আমাদের গণতান্ত্রিক জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই জুহিত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 21শে জুলাই দিবসটাকে কিন্তু যথেষ্টই আমরা দেখে থাকি যে প্রতি বছর যথেষ্টই গুরুত্বপূর্ণ দিন হিসেবে কিন্তু পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং যেমনটা এবার তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের আগে যেমনটা বার্তা দিয়েছেন যে 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। সিপিএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ এবং এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি, নির্বাচনে আমাদের গণতান্ত্রিক জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এই দিন বিশেষ তাৎপর্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা
13টি প্রাণ এবং তার পাশাপাশি তিনি যেমনটা বার্তা দিয়েছেন এই দিনটিকে মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি এবং ভোটে আমাদের গণতান্ত্রিক জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এই দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, কি জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা এই 21শে জুলাইয়ের আগে কি তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে? দেখো, কিছুক্ষণ আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন এবং সেখানে 21শে জুলাইকে যেমন তিনি স্মরণ করছেন এবং 1993 সালে 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যুব কংগ্রেস করতেন এবং যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তিনি আইডেন্টিটি কার্ডের দাবিতে এবং সুস্থ নির্বাচনের দাবিতে যে মহাকরণ অভিযান করেছিলেন, সেখানে 13 জন তৃণমূল কর্মী 13 জন কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন এবং একজন কর্মীর এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তাকেও যেমন তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি কিন্তু আগামীকাল মঞ্চকে কিন্তু তিনি মামাটি দিবস মঞ্চ হিসেবেই দেখাতে চাইছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক যে আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে যে প্রতিষ্ঠা দিয়েছিল বেশ কয়েকটি আন্দোলন, তার মধ্যে কিন্তু 1993 সালের 21শে জুলাইয়ের এই মঞ্চও কিন্তু তাকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তৈরি হবার পর থেকে সেই দিনটিকে তারা শহীদ দিবস হিসেবে পালন করেন। এবারেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটির দিবস হিসেবে তারা পালন করবেন বলে জানিয়েছেন। অর্থাৎ তাদের যেমন শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি মৃত পরিবারের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকার যেমন বার্তা দিয়েছেন, সেই মতোই কিন্তু মঞ্চ সাজানো হয়েছে। কারণ নিহতদের পরিবার অর্থাৎ যারা শহীদরা রয়েছেন তাদের পরিবারদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে ঠাঁই দিচ্ছেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগামীকালের মঞ্চে যে জনবিস্ফোরণ হতে চলেছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই দেবজ্যোতি, অবশ্যই তৃণমূল নেত্রীর এই বার্তা 21শে জুলাইয়ের আগে তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই 21শের এই শহীদ সমাবেশ থেকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এবং এই বিষয়ে 21শে জুলাইয়ের আগে একটি বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের আগে মমতার বার্তা, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। সিপিএম এর নির্দেশে এদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। এই দিনটিকে মামাটি মানুষ দিবস হিসেবে পালন করি, নির্বাচনে আমাদের গণতান্ত্রিক জয়কে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি। সেই জন্য এই বিশেষ তাৎপর্যপূর্ণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেত্রী। সোনালী, প্রত্যেক বছর আমরা যেমনটা দেখে থাকি প্রচুর মানুষ কার্যত জনসমুদ্রে পরিণত হয় এই শহীদ সমাবেশ এবং এবছরও কিন্তু সেমটাই আশা করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং সেই কারণে 21শে নিরাপত্তা সমাবেশের নিরাপত্তায় মোট 5000 পুলিশ নেতৃত্ব, অ্যাডিশনাল পুলিশ কমিশনার 1 মুরলীধর শর্মা এবং 8 জন যুগ্ম কমিশনার থাকছে এই শহীদ সমাবেশের নিরাপত্তার দায়িত্বে। একেবারে জুহিতা, এবং তার পাশাপাশি 26 জন ডেপুটি কমিশনার, 80 জন সহকারী কমিশনার এবং তারই সঙ্গে 6টি কিউআরটি 20টি বহুতলের উপর থেকে নজরদারিও চলবে এই দিন অবশ্যই। এবং তার পাশাপাশি ভিভিআইপি জোন অর্থাৎ মূল মঞ্চের সামনে থাকবেন জয়েন্ট সিপি এবং ডিসি পদমর্যাদার অফিসার। আপনাদের জানিয়ে রাখি এই 21শের যে সমাবেশ তা একেবারে কড়া নিরাপত্তার বলয়ে কিন্তু মোড়া হয়েছে সেই 21শে জুলাইয়ের এই মঞ্চকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া। রিয়া, এবছরে কি নিরাপত্তার ব্যবস্থা কি নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো, প্রতি বছরের মতো এবছরেও কিন্তু নিরাপত্তার যে দিকটা আঁটোসাঁটো করা হয়েছে এবং পুরো বলা চলে যে ত্রিস্তরীয় নিরাপত্তার ঘোড়াটপে এই ধর্মতলা সহ গোটা শহরকে মুড়ে ফেলা হয়েছে। কারণ হচ্ছে গতকালকে আগামীকাল যে মিটিং রয়েছে, যে জনসভা রয়েছে এবং যেখানে ভিভিআইপিরা আসবেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রয়েছে, এটা
মাথায় রেখেই কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে কলকাতা পুলিশের হায়ার অফিসার যারা আছেন তারা বারংবার আসছেন, মূল যে মঞ্চ ধর্মতলা সেখানে তারা পরিদর্শন করছেন। কোথাও যাতে সিকিউরিটির খামতি না রয়ে থাকে সেই বিষয়টা তারা দেখছেন। একাধিক সিসিটিভি লাগানো হয়েছে যেখানে মূল মঞ্চকে ফোকাস করে লাগানো হয়েছে, এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে মূল মঞ্চের সামনে অনেকটা জায়গা ধরে কিন্তু ভিভিআইপি জোন করা হয়েছে, যেই জোনে শুধুমাত্র ভিভিআইপিরা ছাড়া সেই জোনে কেউ ঢুকতে পারবেন না, এবং পাশাপাশি একাধিক জোন করা হয়েছে ভিভিআইপি ভিআইপি সহ সাধারণ মানুষের জন্য জোন করা হয়েছে যেখান থেকে তারা বসতে আরম্ভ করবেন এই জনসভাতে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে শহীদ দিবস এবং লোকসভা এবং যে উপনির্বাচন গিয়েছে, বিধানসভা উপনির্বাচন রাজ্যের 4 জায়গাতে যে উপনির্বাচন হয়েছে, তারপরে যে সবুজ ঝড় দেখা গিয়েছে, তারপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে তারা অনুমান করছেন বা তারা যেটা জানাচ্ছেন যে এবছরে যে মানুষের ঢল নামবে সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি। সেই কারণের জন্য কিন্তু তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণের জন্য 5000-এরও বেশি ফোর্স মোতায়েন থাকছে এই ধর্মতলা চত্বরে। এবং যারা পায়ে হেঁটে অর্থাৎ মিছিল করে আসবেন সেই র্যালিকে কোঅর্ডিনেট করার জন্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, সার্জেন্ট র্যাঙ্কের অফিসাররা থাকবেন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক হায়ার অফিসিয়াল বোঝাই যাচ্ছে যে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আপাতত ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আগামীকালই রয়েছে 21-এর সমাবেশ এবং তার আগে প্রস্তুতি কিন্তু তুঙ্গে, এবং বিভিন্ন যে রাজ্যের প্রান্ত আছে সেখান থেকে ইতিমধ্যেই জোড়াফুল কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন বিভিন্ন জায়গায়। সেন্ট্রাল পার্কে সেখানে কিন্তু 25,000 কর্মী সমর্থকদের আসার ব্যবস্থাপনা করেছেন একেবারে। প্রত্যেক বছর যেরকম ছবি আমরা দেখে থাকি যে প্রচুর কর্মী সমর্থক ভিড় জমান, এবারেও কিন্তু লক্ষ্যমাত্রা 10 লক্ষ, এবং সেই কারণে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা যেমন রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে, এবং সেরকমই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একাধিক জায়গায় ক্যাম্প করা হয়েছে, তৃণমূলের কর্মী সমর্থকদের থাকা ব্যবস্থা করা হয়েছে। একদমই। এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা সল্ট লেকের সেন্ট্রাল পার্ক, এবং সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ব্যবস্থাপনায় ইতিমধ্যেই সেখানে 25,000 তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে সেখানে। এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 4 জায়গার ছবি, ধর্মতলা, হাওড়া, সল্টলেক, কসবার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সব জায়গাতেই কিন্তু প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, এবং সেখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য। এবং এই মুহূর্তে আপনাদের সেন্ট্রাল পার্কের ছবিটা দেখাবো, সেখানেও কিন্তু কর্মী সমর্থকরা ইতিমধ্যে এসে গিয়েছেন। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের ছবিটা কি দেখতে পাচ্ছ? কত সংখ্যক কর্মী সমর্থক সেখানে পৌঁছে গিয়েছে এবং কি কি ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? তারা মূলত উত্তরবঙ্গ থেকে এসছেন, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর থেকে মূলত তারা এসছেন, এবং এখানে প্রায় 25,000 লোকের কিন্তু থাকা ব্যবস্থা করা একেবারে ধন্যবাদ জানাবো দেবপম। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার। সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পার্কে, সেখানে ইতিমধ্যে কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে শহরমুখী হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আরো বারো সময় এখন বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। 21শে জুলাইয়ের শেষ পর্যায়ের প্রস্তুতি আমরা তুলে ধরছি এবং বাংলায় ভোটের লোকসভা নির্বাচন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে সবুজে ঝড়ের পর এই প্রথম বড় সভা তৃণমূলের এবং সেই কারণেই কিন্তু এবারে প্রচুর কর্মী সমর্থক আরও বেশি আসতে চলেছে এই শহীদ সমাবেশে, এমনটা কিন্তু আশা করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেই মতোই কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন এবং গতকাল থেকে সেই ছবি ধরা পড়ছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্পও করা হয়েছে এবং যে কারণে তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেন্ট্রাল পার্কে সল্টলেক সেন্ট্রাল পার্কে সুজিত বসুর ব্যবস্থাপনায় কিন্তু 25,000 লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদমই জুহিতা, এবং ইতিমধ্যেই কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। 21শে জুলাইয়ের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জোড়াফুলের কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন কলকাতায়। ইতিমধ্যে বহু কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তার পাশাপাশি বিভিন্ন ক্যাম্পও কিন্তু গড়ে তোলা হয়েছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলার ছবি, সেখানে কিন্তু 21শে জুলাইয়ের যে মঞ্চ তার পাশে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি হয়েছে। তার পাশাপাশি হাওড়ায় সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি কিন্তু পুরোটাই দেখাশোনা করছেন। সেখানে ক্যাম্প যে তৈরি করা হয়েছে সেখানে, তার পাশাপাশি যে ছবি দেখছেন আপনারা সল্টলেকের সেন্ট্রাল পার্কে, সেখানে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ব্যবস্থাপনায় 25,000 তৃণমূল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানেও এই ব্যবস্থা। অন্যদিকে নদিয়ার গাগনাপুরের শুভেন্দু অধিকারীকে দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের এবং তখনই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নদিয়ার গাংনাপুরে গেলেই সেখানে তৃণমূল কর্মীর সমর্থকরা তাকে দেখে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেন এবং তখনই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভেন্দু অধিকারী তিনি নদিয়ার গাগনাপুরে পৌঁছতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হবে এবং কার্যত তারপরেই কিন্তু মেজাজ হারান শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারেই জুহিতা, গাড়ি থেকে নেমে রীতিমতো গালিগালাজ শুরু করেন শুভেন্দু অধিকারী এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নেমে কিন্তু রীতিমতো জুতো হাতে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে শুভেন্দু অধিকারী। এবং এই শুভেন্দু অধিকারীর এই ব্যবহার এবং এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। মানে এটা ওনার ট্রেন, যখনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেউ স্লোগানিং করবে উনি গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির নামে কুৎসিততম গালিগালাজ করে বেড়াবেন। আর ওনাকে যদি কেউ বলে যে সারদার টাকা চোর, নারদার তোলাবাজ, শুভেন্দু অধিকারী গো ব্যাক, তাহলে উনি কুৎসিত গালিগালাজ করবেন। আর কালকে তো সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন, তার নিজের পায়ের জুতো খুলে এক পাটি জুতো খুলে ছুটতে গিয়েছিলেন। ছুটতে গিয়ে বোধহয় মনে হয়েছে এক পাটি জুতো পড়ে গেলে এমনি ওকে অর্ধেক পাগল বল, এক পাটি জুতো আছে এক পাটি জুতো নেই সেটা গেলে পুরো পাগল বলবে। অবিলম্বে মানে মেডিসিনের ডাক্তার বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা উচিত। আপনাদের শোনালাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কি প্রতিক্রিয়া এবং ঠিক এই ঘটনা নিয়েই আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় একদল তৃণমূলের উচ্ছৃঙ্খল কার্যকর্তা
তারা যদি উশৃঙ্খলতা দেখায় তো জুতো খাওয়ার যারা উপযুক্ত তাদের জুতো দেখানোটাই সঠিক কাজ আছে। আমি মনে করি শুভেন্দু অধিকারী কোনো খারাপ কাজ করেননি, কোনো ভারসাম্য হারাননি। যাদের জুতো পেটা করা দরকার আর আগামী দিন যাদের জুতো পেটা হবেই তাদেরকেই জুতো দেখিয়েছে আর তাদেরকেই জুতো পেটা করার কথা বলেছে। কারণ গণতন্ত্রকে যারা নষ্ট করছে তাদেরকে জুতোর বাড়ি দিয়েই গণতন্ত্র শিক্ষা দিতে হবে। সময় এখন আরো একটি বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার স্বর্ণালী বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। দেশ জুড়ে কারফিউ জারি করল শেখ হাসিনা সরকার। বাংলাদেশের রাস্তায় সেনা টহল, আলোচনা চায় সরকার, অথচ অনড় ছাত্ররা মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। একেবারে জুহিতা, এবং পরিস্থিতি রীতিমতো কিন্তু অগ্নিগর্ভ। বাংলাদেশ জুড়ে ইতিমধ্যে ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে মৈত্রী এক্সপ্রেস। ইতিমধ্যেই বিভিন্ন জেল সেগুলোকেও কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং সেই জেল থেকে পালিয়েছে বহু বন্দী। এই পরিস্থিতিতে অনেকেই দেশে ফিরছেন। বেশ কয়েকজন বিদেশের পড়ুয়া তারা ভারতে এসে দেশে ফেরার চেষ্টা করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত। একেবারে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু একই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে নিহতের যে সংখ্যা সেটাও কিন্তু বাড়ছে। সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ এবং বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশের এবং ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। একদমই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও ইতিমধ্যেই কিন্তু সেখানকার জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের, এবং সেই কারণেই যোগাযোগের বিভিন্ন মাধ্যম তা কিন্তু রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে বাংলাদেশের এই যে পড়ুয়া এবং পুলিশের সংঘর্ষ, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই এই আন্দোলনের জেরে শতাধিকের বেশি মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। যদিও বাংলাদেশের শেখ হাসিনার সরকার মতাবস্থায় এবার আলোচনার পথে যেতে চাইছে, যদিও অন্যদিকে পড়ুয়ারা তারা কিন্তু এই যে কোটার যে সংস্কার তার দাবিতে অনড় রয়েছেন একেবারে, এবং প্রশাসনের সঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় যেতে রাজি নয় ছাত্ররা এবং তাদের দাবি বন্দুকের নলের সামনে আলোচনা হয় না এবং যে কারণে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি। অন্যদিকে নিহতের যে সংখ্যা সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফোন লাইনে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। মৃদুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। মৃদুল বাবু, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ইতিমধ্যেই কারফিউ জারি করা হয়েছে এবং তার পাশাপাশি সেনার টহলদারিও চলছে। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে? এটা ঠিকই যে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গভীর উদ্বেগের এবং চিন্তার আর কি, এবং জায়গায় এটা পৌঁছেছে যে একটি চেপে বসা সরকার একেবারেই মানে ভোট নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে ক্ষমতায় রয়েছে সেই সরকার এইভাবে মানে ছাত্রদের দমন করেছে। এটা ভীষণ ভাবে উদ্বেগের। এত তরুণ প্রাণ সেখানে প্রাণ ঢেলে দিয়েছে আর কি, দেখা যায় না। যদিও আমরা অন্য দেশের নাগরিক, আমরা প্রতিবেশী যারা বাংলাভাষী তাদের এই ধরনের দমন পীড়ন নিগ্রহ দেখে আমরা উদ্বিগ্ন হয়েছি। ঘটনাটা হচ্ছে যে 1972 সাল থেকে যে মুক্তিযোদ্ধা কোটা 30% এটা বাংলাদেশের সরকারি ক্ষেত্রে চালু ছিল, এটা 2 বছর আগে না 2018 সালে এটা হাসিনা সরকারই এটা প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু সেই সময় কিছু মামলা হওয়ায়, মুক্তিযোদ্ধা পরিবারগুলো থেকে কিছু মামলা হওয়ায় ওইটা আবার বলবৎ হয়ে যায় সুপ্রিম কোর্টের রায়ে, হাইকোর্টের রায়ে। তো এইটার বিরুদ্ধে ছাত্রদের যে আন্দোলন, যে প্রায় 52-53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন মুক্তিযুদ্ধ যে হয়েছিল
সেই মুক্তিযোদ্ধাদের জন্য এখনো এত বছর বাদে কোটা থাকবে, এইটা মানে আশ্চর্য বিষয় আর কি। হ্যাঁ, এইটা এবং এই যে মুক্তিযোদ্ধা বাংলাদেশে এমন ভাবে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিলি হয়েছে যে ঠিকভাবে দেখলে দেখা যাবে যে যাদের হয়তো 7-8 বছর বয়স ছিল সেই সময় তাদেরও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এখন আছে। তো সেইটায় অনেক ভুয়ো মুক্তিযোদ্ধা বাংলাদেশে সর্বোচ্চ বিরাজ করতেন। তার ভেতর শেখ হাসিনা একটি কথা বলায় একদম মানে আগুনে ঘি পড়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। হাসিনা এই নিয়ে প্রশ্ন উঠায়, হাসিনা কয়েকদিন আগে বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, মুক্তিযোদ্ধারই বাড়ি থেকে চাকরি পাবে নাকি রাজাকারদের বাড়ি থেকে চাকরি পাবে। এইটাই দলে দলে মেধাবী ছাত্ররা নেমে পড়ে, তারা বলতে থাকে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কারা স্বৈরাচার। এই স্লোগানটা নিয়ে বিতর্ক হয়েছে। এরপর সেখানে দমন পীড়ন এগুলো হইতেছে। আমরা প্রতিবেশী রাজ্য থেকে আমরা খুবই উদ্বিগ্ন এতে। এই ঘটনায় ধন্যবাদ আপনাকে মৃদুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে বিশিষ্ট সাংবাদিক মৃদুল দাশগুপ্ত। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উত্তাল পরিস্থিতি। আইন শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে। আর এই কোটা আন্দোলনে রাশ টানতে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারির ছাত্ররা। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে এবং যে কারণে বৈধ নথি দেখিয়ে ভারতে আশ্রয় নিতে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং সেই পরিস্থিতিতেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আজ যে শুক্রবারই কিন্তু 300 পড়ুয়া তারা ভারতে ফিরেছেন, দেশে ফিরেছেন এবং তার পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারির ছাত্ররা। এবং সেখান থেকে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। দেখুন। ইতিমধ্যে যে ভারতীয় মেডিকেলের ছাত্ররা যারা পড়তে গিয়েছিল বাংলাদেশে তারা ফিরছে, পাশাপাশি বহু পর্যটক তারা আবার বাংলায় ফিরছে। তারা জানাচ্ছেন একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ, অন্যদিকে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে। আর আজ থেকে শুরু হয়েছে নতুন করে কারফিউ জারি। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি। গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে, এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পর্যটকরা মেয়াদ শেষের হওয়ার আগেই কিন্তু তারা বাড়ি ফিরছে, এমনই জানাচ্ছেন বহু ভারতীয় পর্যটক। পাশাপাশি মেডিকেলের ছাত্ররা বলছেন বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে। একদিকে বিমান পরিষেবা বন্ধ, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা কিন্তু ফিরতে পারছে না, বহু আটকে রয়েছে। আচ্ছা, আতঙ্ক আছে, জ্বালাও পড়াও চলছে তো ওখানে, জ্বালাও পড়াও চলছে, ইট পাটকেল ছুটছে স্টুডেন্ট। তুমি কি স্টুডেন্ট? না, আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা, বাড়ি কোথায়? বারাসাত। রাস্তাঘাটে মানুষ কম কম আছে, লোকজন কম কম, যানবাহনও বাসগুলো চলছে না, অটোগুলো টোটোগুলো এগুলো চলছে একটু একটু। আমার ওইদিকে মানুষের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, শহর কেন্দ্রিক কিছু হতে পারে, কিন্তু শহরের দিক তো আমি যাইনি, আমি সেটা বলতে পারবো না কিছু। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।
ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়ারা এবং চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে একজন ভারতীয়, একজন মালদ্বীপের এবং 10 জন নেপালের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাংলাদেশের একাধিক মেডিকেল কলেজে পড়াশোনা করতেন 13 জন পড়ুয়া। শুক্রবারও ফিরেছেন 33 জন পড়ুয়া এবং সেই মতোই এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ এবং সেই পরিস্থিতি থেকে বাঁচতেই কিন্তু এবার আবারও ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে যেমনটা জানা যাচ্ছে একজন রয়েছেন ভারতীয়, একজন মালদ্বীপের এবং অন্য 10 জন রয়েছেন নেপালের বাসিন্দা এবং তারা এই যে ভারত থেকেই কিন্তু নিজেদের যে দেশ সেখানে যাওয়ার চেষ্টা করবেন এমনটাই জানা যাচ্ছে। ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। যেমনটা জানা যাচ্ছে চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে একজন ভারতীয়, একজন মালদ্বীপের এবং 10 জন নেপালের বাসিন্দা। বাংলাদেশের একাধিক মেডিকেল কলেজে পড়াশোনা করতেন ওই 13 জন পড়ুয়া এবং শুক্রবারও ফিরেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 33 জন পড়ুয়া কিন্তু তারা বাংলাদেশ থেকে ফিরে এসেছেন এই ভারতে, কারণ সেখানের পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের থাকা একেবারেই সম্ভব নয় এবং আতঙ্কিত পড়ুয়ারা এবং তারাই আজ কিন্তু দেশে ফিরলেন। ভারতে 13 জন পড়ুয়া তারা দেশে ফিরেছেন এবং এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল। রবিউল, এই মুহূর্তে কি পরিস্থিতি, কতজন পড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে ফিরছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে যে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা চেকপোস্ট রয়েছে, সেই চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে প্রথমে 33 জন পড়ুয়া তারা বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিল। সেই ডাক্তারি পড়ুয়ারা কিন্তু গতকাল যেমন ফিরেছিল ভারতে, একইভাবে কিন্তু আজকে আবার নতুন করে 13 জন পড়ুয়া তারা কিন্তু ভারতে এলেন। এই 13 জন পড়ুয়ার পরিসংখ্যানে যদি তোমাকে বলি, 13 জন পড়ুয়ার মধ্যে 10 জন যেমন একজন রয়েছে ভারতীয়, একজন রয়েছে ভুটানি, একজন রয়েছে মালদ্বীপের এবং বাকি 10 জন রয়েছে নেপালের বাসিন্দা। এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ সহ একাধিক যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজে কিন্তু তারা MBBS এর শিক্ষার্থী ছিল। একইভাবে গতকাল যে 33 জন পড়ুয়া এদেশে ফিরেছে, সেই 33 জন পড়ুয়ার মধ্যে কিন্তু 6 জন ছিল যেমন ভারতীয় এবং অপরদিকে কিন্তু বেশিরভাগ পড়ুয়া তারা কিন্তু ভুটানিজ ছিল। প্রায় 20 জনের মতো কিন্তু তারা ভুটানের পড়ুয়া ছিল, এছাড়া নেপালের পড়ুয়াও ছিল। সব মিলিয়ে বলতে গেলে এখন পর্যন্ত কোচবিহারের চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে গতকালে 6 জন এবং আজকের একজন, মোট 7 জন পড়ুয়া কিন্তু ভারতীয় পড়ুয়া তারা কিন্তু বাংলাদেশ থেকে দেশে ফিরল। তোমাকে জানিয়ে রাখি, একেবারেই বাংলাদেশে কোটার সংস্কার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে একেবারেই বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি ধারণ করছে এবং সেই পরিস্থিতিতে দেশের এবং দেশের বাইরের, ভারতের এবং ভারতের বাইরের যে সমস্ত দেশের পড়ুয়ারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু পড়াশোনা করছিল, তাদের কোনো মতেই আর থাকা সম্ভব হচ্ছে না। তারা কিন্তু বিভিন্ন যে চেকপোস্টগুলো রয়েছে, বর্ডারগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু তারা ভারতে ফিরছে। এই ফেরার দিকে আমরা যদি দেখে নজর রাখি, একদিকে শুধু ভারতীয় পড়ুয়ারাই নয়, বিভিন্ন অন্যান্য দেশের, যেমন এই তালিকায় যেমন মালদ্বীপ রয়েছে, রয়েছে শ্রীলঙ্কা, রয়েছে ভুটান, রয়েছে নেপাল সহ একাধিক এই দেশের পড়ুয়ারা তারাও কিন্তু ভারতের পরিস্থিতি ইতিমধ্যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং যে কারণে কিন্তু পড়ুয়ারা দেশে ফিরতে শুরু করে দিয়েছে। একবারে ধন্যবাদ জানাবো তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অগ্নিগর্ভ বাংলাদেশে এবং যে কারণে কিন্তু একাধিক মেডিকেল কলেজের পড়ুয়ারা ইতিমধ্যেই দেশে ফিরতে শুরু করে দিয়েছে বিভিন্ন বর্ডার থেকে। আরো এখন সময় আরো একটা ছোট্ট বিরতি। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরো নিয়ে এবার নজর রাখবো যে খবরের দিকে। জহিতা, পুলিশকে আশ্রয় দেওয়ায় ভীত পরিবার। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশকে আশ্রয় দেয় এক পরিবার। মানিকচকে আইসি সহ পুলিশ কর্মীদের আশ্রয় দেওয়া হয় এবং যে হামলা হওয়ার আশঙ্কায় নিরাপত্তাদের দাবি পরিবারের, এমনটা জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। আমরা যেমনটা দেখেছিলাম মানিকচকে পুলিশের সঙ্গে জনতার যে খণ্ডযুদ্ধ, সেই তখনই কিন্তু পুলিশ কর্মীদের আশ্রয় দেয় এক পরিবার এবং তারপরে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। একদমই জহিতা, পুলিশকে আশ্রয় দেওয়ায় ভীত সেই পরিবার। পুলিশ জনতা খণ্ডযুদ্ধে পুলিশকে আশ্রয় দেয় এক পরিবার। মানিকচকে আইসি সহ পুলিশ কর্মীদের আশ্রয় দেয় হামলা হওয়ার আশঙ্কা সেই পরিবারের। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি অভিযোগ করছেন তারা কেন আতঙ্কিত? দেখো, তোমাকে বলে রাখি যে ঘটনা বৃহস্পতিবারের দিন এই পরিবার ওই পুলিশ কর্মীদের আশ্রয় দিয়েছিলেন মূলত যখন
আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হয়, পুলিশকে মারধর করে, তখন পুলিশ কর্মীরা দ্রুততার সাথে এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং ওই পরিবারের সদস্যরা তাদের আশ্রয় দিয়েছিলেন। এরপর বাড়িতে চলে তাণ্ডবলীলা, যেখানে ইট মারা হয়, বাঁশ দিয়ে আঘাত করা হয়, বাড়ির বিভিন্ন প্রান্তে ভাঙচুর করা হয়, বিভিন্ন সামগ্রীতে ভাঙচুর করা হয়, এমনকি পেট্রোল দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়ার একটা চক্র মানে একটা চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাই তাদের অভিযোগ। আর এমন পরিস্থিতিতে পুলিশকে আশ্রয় দেওয়ার পর থেকে এই পরিবার আতঙ্কিত রয়েছে। তারা যেটা অভিযোগ করছে, এই পরিবারের সদস্যরা যখন এই পুলিশকে আশ্রয় দেওয়ার পর থেকে তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুমকি যদি আসে এবং সেই পরিস্থিতিতে তাদেরকে আবারও মারধর করতে পারে এমনও আশঙ্কা করছেন তারা, হামলা হতে পারে বাড়িতে। এমন পরিস্থিতিতে পরিবারটি যখন নিরাপত্তার দাবি তুলেছে পুলিশ প্রশাসন যাতে এই পরিবারটিকে নিরাপত্তার ব্যবস্থা করে। তোমাকে বলে রাখি, এই পরিবারে বেশ কয়েকজন অর্থাৎ 3 জন নাবালক সদস্য রয়েছে, পাশাপাশি মহিলা সদস্যরা বাড়িতে রয়েছিলেন ঘটনার সময়। আর তারপর থেকে মহিলা সদস্যরাও বেশ আতঙ্কিত রয়েছে। তারা যেটা দাবি করছে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, কোনোভাবেই যাতে হামলার ঘটনা এই পরিবারের ওপর না হয় সেদিকে লক্ষ্য রেখে সেই পরিবার দাবি তুলছে। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে গোটা এলাকায় পুলিশ যথাযথভাবে মোতায়েন করা হয়েছে, কোনোভাবেই নতুন করে উত্তেজনা পরিস্থিতি যাতে না ছড়ায় তার জন্য পুলিশের পদস্থ কর্তারা গোটা এলাকায় বিভিন্ন সময় ঘুরে দেখছেন। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ জানাবো পরিতোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, মানিকচকে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এবং তখনই কিন্তু এক পরিবার আশ্রয় দেয় এক পুলিশ কর্মীকে এবং তার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে বাঁচাতে যে আমাদের এই অবস্থা, কালকে আমাদের বাড়িতে সব মার্ডার হয়ে যেত। কি পরিস্থিতি হয়েছিল, কেন এরকম হলো, কেন কি হয়েছিল? লাইনের জন্য সব স্ট্রাইক করেছিল, লাইন দিয়ে এরকম ঘটনা। আপনার বাড়িতে ছিল কে? প্রশাসন, মানে পুলিশ? হ্যাঁ। কি হয়েছিল পুলিশের? মাথা ব্লাড নিয়ে আর আমাদের বাড়িতে দৌড়িয়ে বাড়িতে ঢুকে গেছে পেটে। মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে, প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল, আলমারি, শোকেস যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে, পুলিশরা দেখতেও পাচ্ছিল। প্লাস আমরা মানে কিছু সামনে কিছু মানুষ ছিল, তারাও বলল কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়ি। আরো আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।